গ্রামের এক সাধারণ পরিবারে নতুন বউ হয়ে আসে সালমা। স্বপ্ন ছিল সুখের সংসার গড়ার, কিন্তু সে জানত না এই বাড়িতে তার জন্য অপেক্ষা করছে কষ্টের এক অন্ধকার অধ্যায়। সালমা নতুন বউ হয়ে এই বাড়িতে পা রাখে। মনে অনেক স্বপ্ন, কিন্তু পরিবেশটা অদ্ভুত ঠান্ডা। আসসালামু আলাইকুম আম্মা, আমি সালমা, আপনার দোয়া চাই। ওয়ালাইকুম আসসালাম। দোয়া চাইলে আগে এই বাড়ির নিয়ম শিখে নে। এখানে আদর না, কাজের মূল্য আছে। জি আম্মা, আমি শিখে নিব। শিখবি না, শিখতেই হবে, নয়তোবা ভাত জড়বে না কপালে। আপা দেখেই বোঝা যায় নরম মেয়ে, 2 দিনেই ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ, আমি কি পারবো সব সামলাতে? তুমি আমার প্রতি সদয়ে থেকো। সকাল হতেই শুরু হতো সালমার যুদ্ধ। ঘুম ভাঙার আগেই কাজ, আর কাজের শেষে অপমান। একটা ভুল আর তার জন্য 1000টা কথা। এই সালমা, এখনো ঘুমাচ্ছিস? ফজরের পরেই উঠতে হয়, এই কথা কি জানা নেই? নাকি বাবার বাড়িও পরে পরে ঘুমাতি এত বেলা করে? উঠছি আম্মা, দুঃখিত। আর কখনো এমন হবে না। দুঃখিত দিয়ে পেট ভরে? যা তাড়াতাড়ি রান্নাঘরে যা। সালমা রান্না করার সময় সেখানে রহিমা আর জাহানারা আসে। এই তরকারিতে তেল এত কম কেন? আম্মা, আপনি তো বলেছিলেন তেল কম দিতে, তাই তো আমি কম তেল দিয়েছি। আমি যা বলি সেটা বুঝে করতে হয়। কম বলেছি তাই এত কম? সবকিছু কি বলে দিতে হবে? আপা, এরা তো শুধু শোনে, বুঝে না। এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। কথা যেমন এদের গায়েই লাগে না। জি আম্মা, আমি শিখে নিব। চেষ্টা না, ফল দেখাও। শুধু চেষ্টায় কাজ হবে না। দিনের শেষে যখন সব কাজ শেষ হয়, তখন অন্যদের মতো বিশ্রাম পায় না সালমা। তার ক্লান্ত শরীরের চেয়েও বেশি ক্লান্ত তার মন। আপনি কি একটু আমার সাথে বসবেন? আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। আজ আমি খুব ক্লান্ত, কাল কথা বলবো। আজ শুয়ে পড়ো। আমি সারাদিন একা থাকি, আমার খুব একা একা লাগে। আমি ছাড়াও বাকি সবাই তো থাকে, এতে সমস্যা কি? তুমি তাদের সাথেও কথা বলতে পারো, এতে করে তোমার একা লাগবে না। আমার কষ্টটা কাউকে বলবো কিভাবে? আর তুমি তো শুনতেই রাজি না। দিন যত যাচ্ছে ততই রহিমা খাতুনের মনে সালমার প্রতি বিরক্তি বাড়ছে। কিন্তু এই বিরক্তি শুধু একার না, তার পাশে আছে জাহানারা, যে সব সময় আগুনে ঘি ঢালতে পছন্দ করে। দুজনে মিলে ঠিক করল সালমাকে এমনভাবে চাপে রাখা হবে যেন সে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। ঘরের এক কোণে বসে তারা নিচু গলায় কথা বলছিল, কিন্তু তাদের সেই কথাগুলোই ছিল সালমার ভবিষ্যতের জন্য ঝড়ের ইঙ্গিত। আপা, এই মেয়েকে এভাবে রাখলে হবে না, মাথায় উঠে যাবে। আগে থেকেই সামলাতে হবে একে। তা ঠিক বলেছ তুমি, কিন্তু আমি তো বুঝতেই পারছি না কিভাবে সামলাবো। একটু কড়া হতে হবে। খাওয়া দাওয়া কম দাও, কাজ বেশি করাও, নিজে থেকেই পালাবে। ঠিক বলছিস, এত সহজে থাকতে দিলে তো মাথায় উঠবে। আর রাশেদের সামনে কিছুই বুঝতে দিও না। ছেলেরা এসব বুঝে না, কে তার জন্য ভালো আর কে খারাপ। ওকে, আমি সামলে নিব।
দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে সালমা। আমি কি এতটাই অপছন্দের? আমি তো শুধু এই ঘরটাকে আপন ভেবেছিলাম, আর উনার কথা মতো সব কাজও করি যাতে উনি আমাকে একটু ভালোবাসে। তারপরেও মা আমাকে এতটা অপছন্দ করে ভাবতেই অনেক বেশি কষ্ট হচ্ছে আমার। ক্ষুধা মানুষকে দুর্বল করে দেয়, কিন্তু অপমান সেই ক্ষুধাকে আরও কষ্টদায়ক করে তোলে। আম্মা, এই ভাতের মধ্যে এত পানি কেন? অনেক আগে রান্না হয়েছে। আমি ভাবলাম যদি ভাত নষ্ট হয়ে যায় তাই পানি দিয়ে রেখেছি। তোর জন্য আলাদা রান্না করার সময় নেই আমার। কিন্তু আমি তো সারাদিন কাজ করি, আর এই ক্লান্ত শরীরে সব সময় পান্তা খেতে ভালো লাগে না। কাজ করলেই কি রাজকুমারী হয়ে যাবি যে তোর সামনে সব গরম গরম খাবার পরিবেশন করতে হবে? এইটা খেতে পারলে খা, না পারলে না খেয়ে থাক। আমি শুধু একটু সম্মান আর স্নেহ চাই, আপনাদের কাছে আর কিছুই না। সম্মান কেউ দেয় না, নিজের জায়গা নিজেকেই বানিয়ে নিতে হয়, যা তুই কখনোই পারবি না। আমি কি এতটাই খারাপ, নাকি ভালোবেসে বিয়ে করাটাই সব থেকে বড় ভুল ছিল আমার জীবনে? আর এইভাবেই অনেক কষ্টে কাটতে থাকে সালমার দিন। অন্ধকারের মাঝেও কিছু মানুষ আলো হয়ে আসে, আর তেমনি একজন হচ্ছে ফাতেমা বেগম, যাকে সালমা খালা বলে ডাকে। সালমা মা, তোর মুখ এত শুকনো কেন? কিছু না খালা, এমনি। মিথ্যা বলিস না, তোর চোখ সব বলে দেয়। আমি ভালো আছি, কিছু হয়নি খালা। ভয় পাবি না, আমি তো আছি। কি হয়েছে আমাকে সব খুলে বল। খালা, আমি খুব কষ্টে আছি, আমি ভালো নেই। সালমা ফাতেমা খালাকে সব খুলে বলে। সেই রাতটা ছিল অদ্ভুত নীরব। চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ, আর মাঝে মাঝে দূরের কুকুরের ডাক। সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু সালমার চোখে ঘুম নেই। রান্নাঘরের এক কোণে মাটির চুলার পাশে বসেছিল সে। সারাদিনের ক্লান্তিতে তার হাত কাঁপছিল, তবুও সে থালা বাসন ধুচ্ছিল চুপচাপ, কারণ এই বাড়িতে তার ক্লান্ত হওয়ার অধিকারও যেন নেই। পেটের ক্ষুধার চেয়েও বড় ছিল তার মনের কষ্ট। নিজের মায়ের কথা মনে পড়তেই বুকটা হু হু করে উঠল। বিয়ের সময় মা বলেছিলেন, মা, নিজের ঘরকে নিজের মতো আগলে রাখিস। কিন্তু এই ঘর কি কখনো তাকে নিজের মানুষ ভেবেছে? সালমামা ধীরে ধীরে চোখের পানি মুছল, যাতে কেউ না দেখে, কারণ সে বুঝে গেছে এই বাড়িতে কান্নারও কোনো মূল্য নেই। সারাদিন এত কাজ করি, তবু কেন আমি কারো মন জিততে পারি না? এখনো কাজ শেষ হয়নি? এত ধীরে কাজ করলে এই বাড়ি চলবে কিভাবে? আম্মা, আমি শেষ করে ফেলছি, আর একটু সময় লাগবে। শুধু মুখে মুখে কথা, কাজের বেলায় কিছুই না। আমি চেষ্টা করছি আম্মা, তাড়াতাড়ি করার। আবার চেষ্টা? তোর এই চেষ্টা শুনতে শুনতে কান পচে গেছে। আপা, এ মেয়ে কোনোদিন সংসার সামলাতে পারবে না। দেখেন না, মুখটা সব সময় কান্নাকাটি করা মানুষের মতো। আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু তুই এই বাড়ির শান্তিটাই নষ্ট করছিস। সালমা চুপ করে থাকে, চোখের পানি থামানোর চেষ্টা করে। এদের বেশি আদর দিলে মাথায় উঠে বসে, শক্ত হাতে না ধরলে ঠিক হয় না। ঠিকই বলেছিস, কাল থেকে আরো ভোরে উঠবে, বুঝেছিস? জি মা, আমি আরও সকালে উঠব। রহিমা ও জাহানারা চলে যায়। রান্নাঘর আবার নীরব হয়ে যায়। আল্লাহ, আমি এত একা কেন? আমি কি সত্যিই এত খারাপ? একটু ভালোবাসা কি আমি পেতে পারি না? সেই রাতে সালমা শুধু কাঁদেনি,
সে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। মানুষের শরীরের ক্ষত একদিন শুকিয়ে যায়, কিন্তু অপমানের ক্ষত নিঃশব্দে হৃদয়কে রক্তাক্ত করতে থাকে। যখন সহ্যের সীমা ভেঙে যায়, তখন নীরবতাও আর শান্ত থাকে না। আরে হতছাড়ি, গ্লাসটা ভেঙেছিস কেন? ইচ্ছে করে করিনি, হাত ফসকে পড়ে গেছে। আমার সাথে মিথ্যা কথা বলছিস? তোর এত সাহস হলো কি করে আমার সাথে মিথ্যা কথা বলিস? ছোট লোক একটা। বললাম তো, ইচ্ছে করে করিনি আমি। এটা আমারও সংসার। আমি কোন কিছু ইচ্ছে করে কেন নষ্ট করব? আবার বলছিস তোর সংসার, এটা আমার সংসার। বের হয়ে যা তুই আমার বাড়ি থেকে পোড়ামুখী। সব দোষ তোর। আপা একে আজকে শিক্ষা দিতে হবে। আমি মানুষ, আমারও তো কষ্ট হয়। আর কত কষ্ট দিবেন আমায়? সালমার কথা শুনে তারা সাময়িক এর জন্য ঠিক থাকে ঠিকই, কিন্তু মানুষ হতে পারে না। তারা আগের মতোই থেকে যায়। অন্যায় যতই লুকানো হোক, এক সময় না এক সময় তা বাইরে চলে আসে। সালমার কান্না, তার চুপচাপ সহ্য করা, সবকিছুই নজর এড়ায়নি আশেপাশের মানুষের। একদিন যখন অত্যাচার সীমা ছাড়িয়ে গেল, তখন আর চুপ করে থাকতে পারলেন না হাবিব চাচা। সালমার কান্না শুনে বাইরে থেকে হাবিব চাচা ঘরে ঢুকে পড়েন। এই কি হচ্ছে ঘরে? এত চিৎকার কেন? আপনি কেন আমাদের ঘরে ঢুকেছেন? কারণ অন্যায় দেখলে চুপ থাকা যায় না। এটা আমাদের পারিবারিক ব্যাপার। অন্যায় কখনো পারিবারিক হয় না। মারধর করা কোনো অধিকার না। আর এটা আপনার পরিবার হলো কবে থেকে? আর আপনি বা সবসময় এখানে কি করেন? আপনি আমাদের শেখাবেন কার সাথে কেমন করতে হবে? শেখানোর দরকার নেই। আল্লাহর ভয় রাখেন। মেয়েটা মানুষ, ওরও সম্মান আছে। সালমা চুপচাপ দাঁড়িয়ে কাঁদছে। মা, ভয় পাস না। সত্য কখনো একা থাকে না। বেশি কথা বলছেন আপনি। সত্য কথা সবসময় তেতো লাগে, কিন্তু সেটা বলতেই হয়। এমনভাবে আরও কিছুদিন চলতে থাকে। সবকিছু ধৈর্যের বাইরে চলে গেছে এখন। তাই ফাতেমা খালা সবকিছু রাশেদকে জানায়। বাবা, তোর বউ ভালো নেই। তোর মা আর জাহানারা মিলে সালমাকে সব সময় নানাভাবে অত্যাচার করে, আর ঠিক মতো খাবারও খেতে দেয় না। এভাবে থাকলে সালমা বেশি দিন বাঁচবে না। কি বলছেন খালা? আমার মা এগুলো করতে পারে? আমার বউয়ের সাথে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি আর পারছি না। আমি চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমি কিছুই বুঝতে পারিনি, আর তোমার কোনো কথাও শুনিনি কখনো। তুমি আমাকে মাফ করে দিও। আম্মা, আমি যা শুনেছি সব কি ঠিক শুনেছি? আপনি আমার স্ত্রীর সাথে এমন করছেন? আমি ঠিকই করেছি, কোনো ভুল করিনি। এটা জুলুম। আর সালমা আমার বিয়ে করা বউ। এটা কিভাবে ভুলে গেলেন? তুই আমার বিরুদ্ধে যাচ্ছিস? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আমার দায়িত্ব, আর সেটা যেই করুক না কেন। রাশেদের কথা শুনে রহিমা বেগম তার ভুল বুঝতে পারে। ভুল স্বীকার করা সহজ নয়, কিন্তু সেটা মানুষকে বড় করে তোলে। আমি ভুল করেছি মা, আমার চোখ খুলে গেছে। জাহানারার পরামর্শে এগুলো করেছি আমি। আমাকে তুমি মাফ করে দাও মা। আপনি আমার মা। আমি আপনাকে কখনো ঘৃণা করিনি, আর তাই মাফ চাওয়ার প্রশ্নই আসে না। আজ থেকে এই ঘরে শুধু ভালোবাসা থাকবে। কষ্ট মানুষকে ভেঙে দেয় না, বরং শক্ত করে তোলে। যে সহ্য করতে জানে সে একদিন জিতবেই। আর সত্য যতই লুকানো হোক, একদিন আলো হয়ে ফুটে উঠবেই।